আরও ভালো অনুভূতির জন্য হেডফোন ব্যবহার করুন। ঠিক এমন সময় দোতলা থেকে চন্দনের আর্তনাতে চমকে উঠল সে। ঘর থেকে অমর দৌড়ে বেরিয়ে এসেছে। ভীত স্বরে অমর বলল, চন্দু চেঁচালো কেন এমন? চল তো দেখি। দুই বন্ধু তীরের বেগে সিঁড়ি ভাঙতে থাকে, কিন্তু দোতলায় পৌঁছে তারা যা দেখল তাতে তাদের দুই জোড়া পা মাটিতে গেঁথে গেল। চন্দন চিত হয়ে পড়ে আছে ছাদের সিঁড়ির ঠিক মুখে, দুই চোখ খোলা, সিলিংয়ের দিকে স্থির। বিশু মরিয়া হয়ে ছুটে গিয়েছে চন্দনের কাছে। অমর কিন্তু তখনও একই জায়গায় দাঁড়িয়ে। বিশু চন্দনের পাশে বসে পড়ে তাকে খুব করে ডাকতে থাকে। তারপর প্রায় মিনিট তিনেক পরে ডুকরে কেঁদে বলে ওঠে, অমরে, চন্দনা নেই। অমরের যেন বাকশক্তি হারিয়ে গিয়েছে। চুপ করে দাঁড়িয়ে থাকে সে। ওদিকে চন্দনের মৃতদেহ আবিষ্কার করার পর পুরোপুরি ভেঙে পড়েছে বিশু। অমরকে অমন চুপ করে থাকতে দেখে চিৎকার করে উঠল সে। অমর, কি রে, কি করবো এবার আমরা? চন্দুর বাড়িতে কি জবাব দেব? আমি কি করলাম রে অমু, আমি কি করলাম? আমি তো তোকে বলেছিলাম চন্দুকে সাথে আনার কথা, কিন্তু এমনটা কি করে হলো রে? অমর কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক তখনই একতলে একটা শব্দ শুনে চমকে উঠল দুজনে। রান্নার জন্য সাথে করে একটা স্টোভ আনা হয়েছিল। সেই স্টোভটার স্পোকার পিন ধরে কেউ যেন টানছে, অর্থাৎ স্টোভটা জ্বালানোর চেষ্টা করছে। বিশু লাফিয়ে উঠে অমরের হাত ধরে টেনে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। পাগলের মতন একাই বলে চলেছে এখন সে। আমরা কোথায় এসে পড়লাম রে অমর? কেন এমন হলো আমাদের সাথে? কোথায় এসে পড়লাম আমরা? নিচে আবার কে এসে স্টোভ জ্বালছে? কি সব হয়ে চলেছে আমাদের সাথে? চন্দুর বাড়িতে এবার কি জবাব? বিশুর কথা আটকে গেল। ওরা ততক্ষণে একতলার বারান্দায় পৌঁছে গিয়েছিল। জ্বলন্ত স্টোভের উপর মাথাটা সামনের দিকে ঝুঁকিয়ে বসে আছে এক নারী মূর্তি। সম্পূর্ণ বিবস্ত্রা সে। শরীরটা দেখে মনে হচ্ছে পুরো ঝলসে গিয়েছে, তবু সে বসে আছে আগুনের উপর। আর অদ্ভুত ব্যাপার, সেই পিশাচিনী বিশুর দিকে কোনো খেয়াল নেই। সে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে অমরের দিকে। কি সাংঘাতিক হিংস্রতা তার দুটি চোখে। অমর এক পা করে পিছুতে যাচ্ছে। তার আগে পিশাচিনী নিজের একটা হাত বাড়িয়ে দিয়েছে অমরের দিকে। আমাদের সকল শ্রোতা বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্যই আমরা নতুন নতুন গল্প আনার উৎসাহ পাই, আর আপনারাই পারেন আমাদের পরিবারকে আরও বড় করে তুলতে। তাই আমাদের প্রত্যেক গল্পে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আজ গল্প আমি শোনাব না, গল্প শোনাবেন একজন প্রবীণ ব্যক্তি। খেলার মাঠে আমাদের হারিয়ে যাওয়া শৈশব, আমাদের গল্পগুজব সবই একটু হলেও ফিরিয়ে দেবেন তিনি। জানি অতীতকে ফিরে পাওয়া যায় না, তবু মাঝে মাঝে অতীতে ডুব দিলে ক্ষতি কি? চলুন আর সময় নষ্ট করব না। আসনে বসছেন তিনি, বিশু দাদু। শুনতে থাকুন আমাদের আজকের নিবেদন, লেখিকা উপাসনা রায় চট্টোপাধ্যায়ের কলমে বিশু দাদু সিরিজের প্রথম গল্প, কুয়োতলার কোন মোচড়। গল্পের শেষে আপনাদের জন্য থাকছে একটি ছোট্ট প্রশ্ন। দেখা যাক কজন সঠিক উত্তর দিতে পারে। ওদের তিনজনের রত্নঘাট জমিদার বাড়ি পৌঁছতেই সময় লেগে গেল প্রায় ঘন্টা চারেক। বেলা তো সেই কখন গড়িয়ে গেছে।
কেমন যেন অন্ধকার অন্ধকার স্যাঁতস্যাঁতে একটা বাড়ি। আশাইস্তক বেজায় অস্বস্তি হচ্ছে চন্দনের। সারাক্ষণ মনে হচ্ছে কে যেন অনবরত চন্দনকে অনুসরণ করে চলেছে, অর্থাৎ তারা কজন ছাড়াও অন্য একজনের উপস্থিতি রয়েছে এই বাড়িতে। ধুত্তর, কি ভূত যে মাথায় ঢুকলো অমরের! এমন একটা পোড়ো অদ্ভুতুরে বাড়ি কেনার জন্য বাবু খেপে উঠলেন। কিরে, এখানে একা একা দাঁড়িয়ে কিসের ধ্যান করছিস? চল চল, এখন অনেক কাজ। আশেপাশের জায়গাগুলো আগে ঘুরে দেখতে হবে। আয় তাড়াতাড়ি। অমরের ব্যস্ত সমস্ত কণ্ঠস্বরে চিন্তার জালটা ছিন্ন হয়ে যায় চন্দনের। সে ঘুরে তাকায় অমরের দিকে, তারপর ধীর স্বরে বলে, এখন চারিপাশ ঘুরে দেখতে বেরোলে ফিরতে তো অনেক দেরি হয়ে যাবে, সেই রাত হয়ে যাবে। এমনিতেই তো বিকাল হয়ে আসতে আর দেরি নেই, এরপর অন্ধকার নেমে যাবে। অচেনা অজানা জায়গা। হয়েছে হয়েছে, থাম তো। ঢের জ্ঞান দিয়ে ফেলেছিস। তুই যাবি তো চল, নয়তো আমি আর বিশু দুজনে বেরোচ্ছি। তুই একা একা এখানে চুপ করে বসে থাক। অমরের কথায় খানিকটা বাধ্য হয়েই চন্দন বলল, ঠিক আছে বাবা, চল। আমি এমনিই কথাটা বলেছিলাম, এতে এত রাগের কি আছে কে জানে। নে চল, যাচ্ছি আমি। হ্যাঁ, আয় চটপট। ফেরার পথে কিছু জিনিসপত্র কিনে আনতে হবে, বুঝলি? হাতে সময় একদমই বেশি নেই। দেরি করলে ফেরার সময় বাজার বন্ধ হয়ে যাবে কিন্তু। তাছাড়া বাড়িতেও তো কোনো ইলেকট্রিক কানেকশন নেই যা দেখলাম। একটা হ্যাজাক বা হ্যারিকেনের ব্যবস্থা করতে হবে রে ভাই। সাথে কয়েকটা মাঝারি মোমবাতি রয়েছে মাত্র, ওতে কোনো কাজই হবে না। ওর সাথে এগোতে এগোতে চন্দন বোকার মতো প্রশ্ন ছুঁড়ে দিল, কেন রে, বাজারে কেন যাবি? কি কিনবি? বারে, এতক্ষণ ধরে কি শুনলি তাহলে? আর রাতে কি উপোস দিবি নাকি আজকে? বাজারে না গেলে রাতে রান্নাবান্না কী দিয়ে হবে শুনি? এই বাড়িতে কি কেউ থাকে রে যে রান্নাবান্নার ব্যবস্থা সব করে রাখবে? সত্যি তোর দেখছি বুদ্ধিভ্রম করছে। অমর একটু চুপ করে এদিক ওদিক তাকিয়ে গলা নামিয়ে বলে, তাছাড়া একটু আধটু গলা না বেজালে কি চলে বল? সেই ব্যবস্থাটাও তো করতে হবে নাকি? তাই বল, তোদের এই চায়ের নেশা আর গেল না। তা সে চায়ের দোকান আশা করি বাজারে পেয়ে যাবি। বাজার করে চা খেয়ে ফিরবো। হায় রে আমার পোড়া কপাল। হ্যাঁ রে চন্দু, তোর মাথাটাকে এরপর থেকে একটু কম সম করে খেতে টেতে দে, বুঝলি? বেশি খেয়ে খেয়ে অতিরিক্ত মোটা হয়ে গিয়েছে। আমার কপাল ভালো যে গলা ভেজানোর কথা বলায় তুই অত্যন্ত চা মনে করেছিস। ল্যাক্টোজেন যে মনে করিস নি, এই ঢের। এবার দয়া করে আয়। এই বলে গজগজ করতে করতে বেরিয়ে যায় অমর। কিছু না বুঝেই বেজার মুখে তাকে অনুসরণ করতে থাকে চন্দন। আশেপাশে অবশ্য ঘুরে দেখার মতো সেই অর্থে কিছুই নেই বলতে গেলে। যেদিকে তাকাও শুধু খাঁ খাঁ রাস্তাঘাট আর গাছপালা। সেই সাথে রয়েছে গন্ডা গন্ডা বুনো পাখি আর রাজ্যের পোকামাকড়। সন্ধে নেমে গেছে, বেশ কিছুক্ষণ হলো। তাড়াতাড়ি ফিরতে হবে। একে নতুন জায়গা, তাই আবার রাত হয়ে যাচ্ছে। অমর অত্যন্ত চটপটে স্বভাবের ছেলে। তাকে যে কোনো ধরনের দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে বসে থাকা যায়। সে মুহূর্তের মধ্যে হন হন করে হেঁটে পুরো বাজারের এই প্রান্ত থেকে ওই প্রান্ত চষে ফেলল। কোথায় কি কি আছে খুব ভালো করে দেখে নিয়েছে সে। কোথায় কম দামে ভালো জিনিস মিলবে তাও পর্যবেক্ষণ করে ফেলেছে। বন্ধুদের সাথে পরামর্শ করে চটাপট ওজন করিয়ে নিল 1 কেজি মুরগি, সাথে কিনল প্রয়োজনীয় মশলাপাতি। এবার নিতে হবে আসল জিনিস এবং অবশ্যই তার সাথে চাকনা। সমস্ত গুছিয়ে নিয়ে যখন ওরা তিনজন ফেরার পথ ধরল, তখন লোকালয়ের বাইরে ঘুটঘুটে অন্ধকার। একটানা ঝিঁঝি ডাকছে। মনে হচ্ছে যেন গভীর রাত হয়ে গিয়েছে। তিনজন বলতে অমর, বিশু ও চন্দ্র। আজ তারা তিনজনে রাজত্ব করবে ওই বাড়িতে। ক্রোশ খানেক পথ অতিক্রম করে ফিরে বেশ ক্লান্ত হয়ে পড়েছে ওরা। কিন্তু হলে কি হবে,
এখনো তো ঢের কাজ বাকি। বাড়ির অন্তত একটা দিক তো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে, কারণ রান্না বান্না করতে হবে। চন্দন এসেই অভ্যেস মতো আরাম করে বসে পড়েছিল পা ছড়িয়ে। তাকে তাড়া লাগায় বিশু। কিরে, থপস করে বসে পড়লি যে বড়? আয় আয়, ওঠ, হাত লাগা আমাদের সাথে। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, ওঠ ওঠ। চন্দনের মুখে 1 কিলো বিরক্তি। ভ্রুতে মোটা মোটা ভাঁজ ফেলে গজগজ করতে করতে উঠল সে। ধুত তোদের সাথে বেড়াতে আসাটাই ঘাট হয়েছে আমার। একটু শুয়ে বসে জিরানোর জো নেই। তুই কি দীঘা মন্দারমণি বেড়াতে এসেছিস বলে ভাবছিস নাকি? অদ্ভুত ব্যাপার তো। তুই তো জানতি যে এখানে এসে নিজেদেরকে প্রচুর কাজ করতে হবে। সব পরিষ্কার পরিচ্ছন্ন করা, রান্না বান্না করা, সব তো আমাদের 3 জনকেই করতে হবে রে। তোর অসুবিধা থাকলে তুই না এলে পারতি। অমর অসন্তুষ্ট হচ্ছে দেখে বিশু পরিবেশ লঘু করল তাড়াতাড়ি। তোরা কি ঝগড়া করবি নাকি খাওয়া দাওয়ার ব্যবস্থা করবি কিছু? পেটে তো ছুচোর দল রেস শুরু করে দিয়েছে। এই চন্দু, আমি মশলাপাতি গুছিয়ে দিচ্ছি, তুই মাংসটা ভালো করে মাখিয়ে রাখতো। তার আগে কুয়ো পাড় থেকে ধুয়ে আন দেখি, কষলে কষলে ধুবি। আর অমু, তুই চল আমার সাথে, ও মাংস পরিষ্কার করে আনুক। ততক্ষণ আমি আর তুই মিলে রান্নার জায়গাটা ঝটপট ঝাঁট দিয়ে নিয়ে গিয়ে তার আগে হেরিকেনটা চালতে হবে। চন্দন মাংসের প্যাকেটটা তুলে নিয়ে বাড়ির পিছনের বাগানে বাঁধানো কুয়ো পাড়ের দিকে চলে গেল। ততক্ষণে অমর ও বিশু এদিকের বাকি কাজকর্মগুলো অনেকটাই গুছিয়ে ফেলার চেষ্টা করে। সুরার সাথে অবশ্য আজ বিশেষ কিছু আয়োজন করা যায়নি। অল্প একটু কাতলা মাছের ডিম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা। কিন্তু সেই মুখরোচক ভাজা দিয়েই বেশ কয়েক পেক টানা হয়ে গিয়েছে। সুরার আয়োজন দেখে চারপন্নায় বিরক্ত হয়েছিল চন্দন। সে বন্ধুদের উদ্দেশ্যে চোখা চোখা বোমশেল ছেড়ে দিয়েছিল ক্রমাগত। তার যত রাগ সবটাই গিয়ে পড়েছিল অমরের উপর। এখানে এসে এই সমস্ত অসভ্যতার কোনো মানে হয়? আগে জানলে মরে গেলেও তোদের সাথে আসার কথা ভাবতামও না। আচ্ছা নেশারু হয়েছিস তো সবকটা। মদ ছাড়া চলে না। খবরদার, বিয়ে করিস না, বউ 2 দিনে পালাবে। ইত্যাদি আওড়াতে আওড়াতে অবশ্য বেশ কয়েক পেক টানাও হয়ে গিয়েছে তার নিজেরও। সে হাত পা ছেড়ে দেওয়ালের গায়ে হেলান দিয়ে আধ শোয়া হয়ে ঝিমোচ্ছে। প্রমাদ গুনল বিশু। তার হাত পাও ইতিমধ্যেই টলছে। এরপর আর বাকি কাজকর্ম সারার ক্ষমতা থাকলে হয়। সে তাড়াতাড়ি বোতল রেকাবি গোছাতে শুরু করে। অমরও উঠেছে গা ঝাড়া দিয়ে। চন্দনকে টেনে তুলে নিয়ে রান্নার জোগাড় আরম্ভ করে দেয় সে। মাংসটা এবার মাখিয়ে ফেলতে হবে, সমস্ত বাটা মশলার সাথে টক দই সব দিয়ে। তাহলে রান্না চাপানোর খুব অল্প সময়ের মধ্যেই মাংস সিদ্ধ হয়ে যাবে। চন্দন বেটা তো মাংস মাখানোর বদলে দিব্যি মদের আসরে বসে গেল তখন। ভাত অবশ্য আগেই বসিয়ে দিয়েছিল অমর, ভাত হয়েও গেছে। বিশু মার ফেলতে গেল কুয়ো পাড়ে। চন্দনের মনে পড়ল যে এই বাগানবাড়ির বর্তমান মালিক বলে দিয়েছিলেন কোথায় কি আছে। উপরে যাওয়ার একটাই সিঁড়ি এত বড় বাড়িতে। দোতলায় উঠে লম্বা বারান্দার ডান দিকে যে ঘরটি আছে সেখানেই রাখা আছে গদি। সুতরাং শোয়ার জন্য গদি নিয়ে আসতে হলে ওই ঘর থেকেই আনতে হবে। আর শুধু গদি নয়, ওখানেই কিছু পুরনো চাদর, বালিশ সব নাকি রাখা আছে। ভাতের হাঁড়ি সাবধানে হাতে নিয়ে সামনের ছোট উঠোন থেকে উঠে এসে বিশু থামের পাশে রাখা মাংসের গামলা দেখে সে বেশ রেগেই গিয়েছে মনে হয়। কুপিত স্বরে চন্দনকে বলে, ইস, এই তোর মাংস ধোয়া? হ্যাঁ, এখনো রক্ত লেগে আছে। যা, আবার ভালো করে ধুয়ে আন বলছি। সে নয় যাচ্ছি, কিন্তু তোরা তাহলে দোতলা থেকে গদি, চাদর যা আছে নিয়ে আয়। অমর এদিকে একাই উঠল উপরে যাওয়ার জন্য। বিশু গেল কলঘরে। সামান্য নেশা আজ অমরেরও হয়ে গিয়েছে। সিঁড়ি ভেঙে উঠতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে তাকে। একটা সিঁড়িকে 4টে সিঁড়ি দেখছে, তাই অতি কষ্টে সিঁড়ির ভাঙাচোরা রেলিংগুলো খামচে খুমচে ধরে কোনো মতে দোতলার বারান্দায় পা রাখতে সক্ষম হলো অমর। এবার কোন দিকে যেন যেতে বলেছিল বাড়ির মালিক, মনে পড়ছে না তো। ডান দিকে কি? না না, বোধহয় বাঁ দিকে।
কিন্তু ডান দিক বাঁদিকে তো কেমন যেন গুলিয়ে যাচ্ছে এই মুহূর্তে। দিগ্ভ্রান্তের মতো বেশ কিছুক্ষণ এদিক ওদিক ঘুরঘুর করল অমর। কোনো দিকেই ঠিকমতো ঠাহর করতে পারছে না। শেষে ফিরেই আসছিল, তখন নজরে পড়ল বাঁদিকে একটা ঘর। হ্যাঁ, ওটাই হবে তাহলে। তিল মাত্র দেরি না করে অমর যতদূর তাড়াতাড়ি সম্ভব হেঁটে গিয়ে ঘরটার দরজায় মারল এক বেদম জোরে ধাক্কা। প্রবল আপত্তি জানিয়ে আগের মতোই দাঁড়িয়ে রইল কাঠের দরজাটা। পাল্লা দুটো সামান্য ফাঁক হলো ঠিকই, কিন্তু দরজাটা খুলে গেল না। যা বাবা, মালিকের এ কেমন দায়িত্ববোধ! বেমালুম বলে দিল এই ঘর থেকে রাত্রে শোয়ার সরঞ্জাম নিয়ে নিতে, অথচ দরজায় যে জাম্বো সাইজের তালা মারা রয়েছে সে খেয়াল নেই। অমর তখন কি করবে ভেবে না পেয়ে, কিছু না বুঝেই তালাটা ধরে মারল এক টান। তারপর খানিকক্ষণ হালকা নাড়ানাড়ি করতেই তালাটা ভেঙে ধরার শব্দ করে মাটিতে পড়ল। যাক বাবা, বাঁচা গেছে। মেঘ না চাইতেই জল। অমর শটান ঢুকে পড়ল ঘরের ভিতরে। কোন আদ্যিকালের ভাঙাচোরা ঘর রে বাবা! এ তো দেখে মনে হচ্ছে সাপখোপ, বিছে, আরশোলা, মাকড়সা, উইপোকা, ছাড়পোকা ইত্যাদির ক্লাব ঘর। অমর পাত্তা দেয় না অত। তাকে এখন গদি নিতে হবে। কিন্তু মুশকিল হয়ে গেল অন্য জায়গায়। এদিক ওদিক সমানে চোখ বুলিয়েও গদির গও চোখে পড়ল না। অমর নিশ্চিত হয়ে গেল যে এই ঘরে গদি কোথাও রাখা নেই। তবে বিছানা রয়েছে একটা, তোষকের বিছানা। অগত্যা সেটাকেই তুলে চলে আসার জন্য পা বাড়ায় অমর। এমন সময় ঠক করে একটা শব্দ হতেই থমকে দাঁড়িয়ে পড়ে ও। কিছু একটা মাটিতে পড়েছে বলে মনে হলো, কিন্তু কি পড়ল আধো অন্ধকারে সেটাই খোঁজ করার চেষ্টা করছিল অমর। একসময় একদিকে চোখ চলে যায় তার। এদিকে ভাত তো হয়ে গেছে অনেকক্ষণ। সবাই আবার এক পেক করে মাল খেয়ে নিল। চন্দন মাংসটা ফের ধুয়ে এনে রেখেছে দালানের উপর। কিন্তু অমু আর বিষয়টা গেল কোথায়? চন্দন একবার কি একটা ভেবে নিয়ে সিঁড়ির দিকে এগোলো। অমর ততক্ষণে সাবধানে সিঁড়ি বেয়ে নামতে শুরু করেছে। চন্দনকে আসতে দেখে অমর অকারণেই খ্যাঁক করে উঠল। এদিকে ঘুরঘুর করছিস কোন আনন্দে শুনি? তুই মাংস মাখিয়েছিস? আর বিষে কোথায়? সে আজ রাতটা বাথরুমেই কাটাবে কিনা সেটা তাকে জিজ্ঞাসা করে আয়। এই করতে করতে রাত ফস হয়ে যাবে দেখ। না হবে রান্না, না হবে খাওয়া। কি হলো কি? এখনো এখানে দাঁড়িয়ে রইলি যে বড়? কোনো কথা না বলে চন্দন ফিরে এলো রান্নার জায়গায় এবং এসে সে যা দেখল তাতে তার হৃৎপিণ্ড কিছুক্ষণের জন্য ক্রিয়া বন্ধ করে দিল। মাংসের গামলা বেবাক ফাঁকা। এক গামলা কাঁচা মাংস যেন মন্ত্র বলে গায়েব হয়ে গিয়েছে। চন্দন স্থির হয়ে নিষ্পলক চোখে তাকিয়ে থাকে শূন্য গামলাটার দিকে। এক কুচি মাংসও পড়ে নেই, সব শুদ্ধ উবে গিয়েছে। পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল চন্দন। কতক্ষণ ওভাবে দাঁড়িয়েছিল সেটা তার নিজেরও খেয়াল নেই। হঠাৎ পিঠে আলগা স্পর্শে চমকে উঠেও তড়িৎ বেগে পিছনে ফিরে দেখে গামছা পরিহিত বিশু দাঁড়িয়ে আছে। কিরে, ভয় পেলি নাকি? কি ভাবছিলি বলতো অমন নিবিষ্ট মনে? আমি কুয়োর জলে স্নান করে এলাম, বুঝলি? কি ঠান্ডা জলটা রে, শরীর একেবারে তরতাজা হয়ে যায়। ইতিমধ্যে অমর তোষক কাঁধে নেমে এসেছে। শরীরের ভারসাম্য বজায় রাখতে তাকে যথেষ্ট বেগ পেতে হয়েছে। কিরে, তোদের কতদূর? আমি তো কোথাও কোনো গদি দেখতে পেলাম না। ওখানে খালি তোষক আর চাদরটা ছিল। আমি তাই এগুলোই। এইটুকু বলেই অমরের চোখ যায় খালি গামলার দিকে। বিছানা স্তূপ ধপাস করে মেঝেতে নামিয়ে অমর চিৎকার করে ওঠে, এ কি, মাংস কোথায়? ও মা, তাই তো, গামলা খালি কেন? তোরা কি মাংস বসিয়ে দিয়েছিস নাকি? আমি যে সবে দোতলা থেকে লটবহর নিয়ে নিচে নামলাম তা তো দেখতেই পাচ্ছিস তোরা। হ্যাঁ, তা তো পাচ্ছি।
তবে কি চন্দু তুই একাই? কি অর্থহীন কথা বলছিস বিশে? তোর সামনেই তো ফাঁকা উনুন পড়ে আছে দেখছিস। মাংস বসানোর প্রশ্ন আসছে কোথা থেকে? তাহলে গেল কোথায় গামলা ভর্তি মাংস? কিরে চন্দন, তুই তো ছিলি এখানে। চন্দন চুপ করে থাকে। তার তখনও বাক্য স্ফূর্তি হচ্ছে না। অমর উবু হয়ে বসে তার পায়ের কাছে রাখা বিছানার বোঝাটা একটু সরিয়ে রেখে দাঁড়িয়ে ঠেলা মারল চন্দনকে। কি হলো কি? তুই সেই থেকে চুপ করে আছিস যে বড়? কোথায় গেল এত মাংস? বিশু গায়ে জামা গলাতে গলাতে নরম সুরেই জিজ্ঞাসা করে। চুপ করে আছিস কেন চন্দন? তোকে তো একটা কথা জিজ্ঞাসা করা হচ্ছে। আমি মাংসটা আর একবার ধুয়ে এনে এখানে রেখে দোতলার সিঁড়ির দিকে গিয়েছিলাম। ফিরে এসে দেখি গামলা খালি। বিশ্বাস কর, আমার নিজেরও মাথায় ঢুকছে না কিছু। তার মানে কোথায় যেতে পারে মাংস? কাকে নিয়ে গেল না তো? ওদের তিনজনের মধ্যে অমর সব থেকে বেশি রকচটা, উগ্র মেজাজ তার। সে অতি কষ্টে এতক্ষণ চুপ করেছিল, এবার ফুঁসে উঠল। প্লিজ এই ধরনের বোকা বোকা কথা আর বলিস না বিশু। এই রাত্রিবেলা কাক আসবে, আর এলেও 1 কিলো মাংস পুরোটা কাক নেবে। এই বলে অমর দুপা এগিয়ে যায় চন্দনের দিকে। শেষবারের মতো জিজ্ঞাসা করছি চন্দন, কি করেছিস তুই সত্যি করে বল। মাংস কোথায় রেখে ধুচ্ছিলি তুই? কুয়োর বাউন্ডারির পাঁচিলে? কে তাই তো? ধুতে গিয়ে মাংসটা কুয়োর ভেতরে ফেলে দিয়েছিস। চন্দন, সত্যি কথা বল, নইলে আমি কিন্তু তোকে এক্ষুনি ওই কুয়োর ভেতরে নামাবো মাংস খুঁজে আনতে। চন্দন বোঝে নিজেকে রক্ষা করতে হলে প্রসঙ্গ পাল্টাতে হবে বা তীর অন্য অভিমুখে ঘোরাতে হবে। সব দোষ এখন আমার, তাই তো? তা বিশে এতক্ষণ ধরে কলঘরে করছিলটা কি শুনি? মাংস গায়েব হওয়ার সাথে বাথরুমে থাকার কি সম্পর্ক চন্দু? তুই নিশ্চয়ই এটা বলবি না যে আমি বাথরুমে বসে বসে কাঁচা মুরগির মাংসগুলো খেয়েছি। তাছাড়া আমি যখন বাথরুমে গেলাম তোরা দুজনেই এখানে ছিলি, আর মাংসের গামলাও তোদের সামনেই ছিল। বেশ ভালো রকমের একটা ঝগড়া লেগে যায় ওদের সবার মধ্যে। তর্ক যত বাড়ছে তত পরিস্থিতিও ক্রমশ উত্তপ্ত হচ্ছে। রাত্রে কি খাবে সেটা ভাবতে ভাবতে মাথা আরো খারাপ হয়ে যায়। এই রাতের অন্ধকারে আবার বাজারে যাওয়া তো সম্ভব নয়। অমর অতিরিক্ত রেগে গেলে একেবারে চুপ হয়ে যায়, এটাই তার স্বভাব। সে কিছুটা উদ্দেশ্যহীনভাবে খানিকক্ষণ এদিক ওদিক দেখে মাংস খুঁজে না পেয়ে প্লেটে পড়ে থাকা অবশিষ্ট কয়েকটা ঠান্ডা হয়ে যাওয়া মাছের ডিমের বড়ার চাকনা সহকারে ভাত বাড়তে শুরু করল। 3 বন্ধু কোনো মতে বিনা বাক্য ব্যয়ে শুধু ভাত আর জুড়িয়ে জল হয়ে যাওয়া শুকনো বড়াগুলো জল দিয়ে গিলে গিলে খেয়ে শেষ করে। মাংসের শোকে অমরের ভিতরে তখন আগুন জ্বলছে। চন্দন তাড়াতাড়ি পাত তুলতে গেলে বিশু বাধা দেয়। সে নিজেই এঁটো থালাগুলো একটা বড় কাগজে মুড়িয়ে নিয়ে বাগানের দিকে চলে গেল। তাকে অনুসরণ করে অমর আর চন্দনও গেল কুয়ো পাড়ে হাত মুখ ধুতে। ওদিকে বিশু সব ফেলে টেলে দিয়ে কুয়ো পাড়ে চলে এসেছে। দড়ি দিয়ে শক্ত করে বাঁধা লোহার বালতি অমর সবে কুয়োয় ফেলেছে। ঠিক এমন সময় আচমকা তীব্র একটা ঠান্ডা হাওয়ার স্পর্শে তিনজনেরই যেন অস্থি মজ্জা সব শুদ্ধ কেঁপে ওঠে। এখন এমনিতেই গরমকাল, তার উপর কোনো ঝড় ওঠারও সম্ভাবনা নেই। আশেপাশের সমস্ত গাছের প্রত্যেকটি পাতাই স্থির। তাহলে হঠাৎ এমন হাওয়ার দম গেল কোত্থেকে? তাও আবার এত ঠান্ডা হাওয়া। আমার মনে হয় আমাদের এক্ষুনি বাড়ির ভিতরে চলে যাওয়া উচিত। বাকি দুজনও নীরবে চন্দনের কথায় সম্মত হয়ে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে বাড়ির ভিতর চলে গেল। এইটুকু বলে বিশু দাদু থামলেন। এবার একটু চায়ের বিরতি। আর বাচ্চাগুলোর জন্য কোনোদিন থাকে আলুর চপ, বেগুনি, ফুলুরি, কোনোদিন বা ঘুগনি নয়তো ঝালমুড়ি মাখা। এই সমস্ত কিছুর বন্দোবস্ত করতে রয়েছেন তাদের নতুন কাকিমা, অর্থাৎ বিশু দাদুর কনিষ্ঠ পুত্রবধূ মালা। তিনি এই বাচ্চাগুলোর খুব প্রিয় নতুন কাকিমা।
বিশুদাদুর গল্প শোনার পাশাপাশি নতুন কাকিমার বানানো নিত্য নতুন এই খাবারগুলো ওদের কাছে অন্যতম আকর্ষণ। মালাও খুব ভালোবাসেন ওদের। বিশুদাদুর 2 ছেলে, অতীন ও প্রতীন। তার মধ্যে বড় ছেলে অতীন তার স্ত্রী বর্ণালীকে নিয়ে পশ্চিমবঙ্গের বাইরে থাকেন, সেই সুদূর দক্ষিণ ভারত। কালে ভদ্রে কলকাতায় আসতে পারেন তিনি। তার কাজকর্মের বড় চাপ। আর ছোটটি অর্থাৎ প্রতীন বিশুদাদুর কাছেই থাকেন। তার বিয়ে হয়ে গেছে, বছর 2 হলো সবে। তার স্ত্রী মালার পরিচয় তো ইতিমধ্যেই দিয়েছি। মালাও একটা বেসরকারি সংস্থায় ছোটখাটো চাকরি করেন। বিশুদাদুর স্ত্রী স্বপ্না মারা গেছেন প্রায় সদ্যই বলা যায়, এই বছর খানেক আগে। মালা আর প্রতিমের বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই দুর্ঘটনাটি ঘটে যায়। মাঠের ধারে ছোট্ট একতলা সাজানো গোছানো ছিমছাম বাড়ি তাদের। এই মাঠেই ভর দুপুরবেলা ছেলেপুলের দল এক ঢাউস ফুটবল হাতে নিয়ে খেলতে আসে। প্রায় ঘণ্টা আড়াই ধরে বেদম দৌড়দৌড়ি লম্পঝম্প করে ক্লান্ত, ক্ষুধার্ত ও কর্দমাক্ত অবস্থায় খেলা শেষ করে তারা। তারপরই তাদের গন্তব্য বিশুদাদুর বাড়ি। দাদুর কাছে এসে গল্প শোনার জন্য বায়না করে। অবশ্য দাদুও ওদের গল্প শোনাতে ভালোবাসেন। তাঁরও যে অখণ্ড অবসর। কর্মবিরতি নিয়েছেন বেশ কিছু বছর হয়ে গেল। দাদুদের বাড়ির ঠিক পিছন দিকটা একটা ছোট পুকুর আছে। ওই পুকুর পাড়েই আসরটি জমে। দাদু গল্প শুরু করেন বিকেলবেলার দিকে, আর শেষ হয় সন্ধেবেলায়, কারণ তখন সবাইকে পড়তে যেতে হয়। ছেলেপুলের বয়স ওই 15 থেকে 18-র মধ্যে। আগের দিন বিশুদাদু কথা দিয়েছিলেন যে এবার তিনি তার যুবক বয়সের একটি ঘটনা শোনাবেন। তা কিছুক্ষণ বিরতি নেওয়ার পর ফের শুরু হল গল্প। বিশুদাদুর জোয়ান বেলার গল্প। সে প্রায় 45 বছর আগের ঘটনা। বিশুদাদুর এক বন্ধু অমর খুব অল্প দামে একটা বাগান বাড়ি পাচ্ছে। বাড়ির মালিক অমরকে বলেছিলেন যে বাড়িটি কেনার আগে 2 দিন সেখানে গিয়ে সবটা দেখে শুনে আসতে, পছন্দ হলে তবেই কিনবেন। তা অমর এসে বিশুকে খুব অনুনয় বিনয় করতে লাগলো। ভাই চল আমার সাথে, আমি একা একা ওই পোড়ো বাড়িতে পুরোটা রাত কাটাবো কি করে বল? তুই গেলে পরে আমার সময়টা কেটে যাবে। তাছাড়া আশপাশটা একটু আদ্রু ঘুরে ফিরে দেখবো আর কি। তারপর নৈশ ভোজটির সহস্তে রন্ধন, সারাটা রাত ধরে আড্ডা মারা যাবে। প্রস্তাবটা অবশ্যই দারুণ লোভনীয়, যাওয়া যেতেই পারে। তা আমি বলছিলাম কি, একবার চন্দনকেও বলে দেখ না, কারণ ও পরে যদি জানতে পারে যে ওকে বাদ দিয়ে আমরা এমন একটা সফর করেছি, বেচারা কিন্তু খুব কষ্ট পাবে রে। হতে পারে ছেলেটা একটু অলস, কিন্তু এমনিতে তো খারাপ নয় বল। মন্দ বলিসনি কিন্তু কথাটা। দাঁড়া, ব্যাটার বাড়ি যেতে হবে, ওদের তো আবার টেলিফোন নেই। দেখি পারলে আজকে বিকেলে গিয়েই ঘুরে আসবো, দেখি কি বলে। চন্দনকে বলায় সে এক কথায় রাজি হয়ে যাওয়ায় তাকেও সাথে নেওয়া হলো। নির্দিষ্ট দিনে 3 জনে মিলে রওনা দেয় সেখানে। যদিও ওরা নিছকই বেড়াতে যাচ্ছে, বাড়ি দেখার কোনো আগ্রহ নেই ওদের। দেখে করবেইটা কি, কেনার ক্ষমতাও নেই। কারণ বিশু আর চন্দন দুজনেই এই মুহূর্তে যাকে বলে একেবারে কাঠ বেকার। বাড়িটা কিনবে অমর, সে একটা জায়গায় চাকরি করছে। তাছাড়া এমনিতেও ওদের বিশাল পারিবারিক ব্যবসা রয়েছে, অগাধ টাকা পয়সা। তাই অমর যেহেতু কর্মরত, তার সময় অনুযায়ী বেরোনো হয়েছে। আর কেউ তো কাজ করে না, তাই তারা ফাঁকাই আছে। এই গল্প যেই সময়কার, তখন মোবাইল ফোন ছিল না বলাই বাহুল্য। কর্ডলেস ফোনও আসেনি তখন বাজারে, একমাত্র টেলিফোন ছিল। তাই এই মুহূর্তে ওদের কাছে যোগাযোগের মাধ্যম বলে কিছুই নেই। বাড়িটা মন্দ নয়, যদিও এখনো সম্পূর্ণ ভগ্ন দশায়। একটা ভাঙাচোরা জং ধরা লোহার ফটক দিয়ে ঢুকেই ছোট এক ফালি কাঁচা উঠোন। ডান পাশে একটা মোটা মোটা থামুওয়ালা চওড়া খোলা বারান্দা। 2টো বড় বড় ঘর একতলায়, তার মধ্যে একটিতে হাবিজাবি জিনিস চাই করা আছে, অন্যটা একেবারে খালি, কোনো আসবাবপত্রও নেই। বারান্দায় উঠে ডান দিকে ঘুরলে
দোতলার ওঠার সিঁড়ি, লোহার রেলিং দিয়ে ঘেরা। উপরে উঠে দুই পাশে বেশ কয়েকটা ঘর, সব মিলিয়ে গোটা 5 তারপর সোজা এগিয়ে এক ফালি ছোট ব্যালকনি ধরনের। একতলার তুলনায় দোতলাটা একটু অন্ধকার অন্ধকার। বাড়ির পিছনে একটা শ্যাওলা জমা কুয়োতলা আর ছোট একটা বাথরুম। আশেপাশে সামান্য একটুখানি জায়গা জুড়ে কিছু গাছপালা দিয়ে ভরা এই বাগানের মতন। সব মিলিয়ে মোটের উপর বেশ ভালোই বলা চলে। তা সে যাই হোক না কেন, ওদের 3 জনেরই শরীর এখন অসম্ভব ক্লান্ত। কিন্তু শোবেটা কোথায়? একখানা ছোট তোষক ছাড়া কিছুই তো মেলেনি। কিছু করারও নেই, কারণ খালি মেঝের ওপর শোয়া অসম্ভব ব্যাপার, হোক না গরমকাল। কিন্তু এমনই ফাটল ধরা এবড়ো খেবড়ো মেঝে যে শুতে গেলে কিছু একটা পাততেই হবে। অগত্যা যদি হও সুজন তেঁতুল পাতায় নজন, প্রবাদটি মাথায় রেখে ওই একটি বিছানায় জড়াজড়ি করে 3 জনে শুয়ে পড়ল পাশাপাশি। কিন্তু শুলে হবে কি? বিশুর ঘুম পালিয়ে গিয়েছে। বিছানার এপাশ ওপাশ ফেরারও জায়গা নেই। ওর পাশে শুয়েছে অমর। সে কিন্তু শোয়ার সাথে সাথেই ঘুমের দেশে পাড়ি দিয়েছে, দিব্যি নাক ডাকছে। অমরের পাশে শুয়েছে চন্দন। ধারে শোয়ার কারণে দুজনের দেহই অর্ধেক বিছানায় তো অর্ধেক মেঝেতে। বিশু মাথাটা বালিশ থেকে তুলে একটু দেখে চন্দনের চোখেও ঘুম নেই। সেও শুয়ে শুয়ে উসখুস করছে। শেষে দুজনেই উঠে পড়ে। খুব সাবধানে আওয়াজ না করে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। দুজনে চুপচাপ খানিকক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থাকার পর নীরবতা ভঙ্গ করল চন্দন। হ্যাঁ রে বিশু, তুইও কি অমরের মতো এটাই বিশ্বাস করিস যে আমি মাংস ধুতে গিয়ে কুয়োয় ফেলে দিয়েছি? আমার বিশ্বাস করা আর না করাই কি আসে যায় বলতো? তবে অমর যেভাবে মারমুখী হয়ে তোর দিকে তেড়ে গেল, সেটা আমার খুব খারাপ লেগেছে। তুই প্রসঙ্গ ঘোরাচ্ছিস পিসে। প্রথমত, কুয়োর বাউন্ডারি ওয়ালে রেখে আমি মাংস ধুইনি। বিশ্বাস কর, আমার নিজেরও মাথায় কিছু ঢুকছে না। আমি এখনো বুঝতে পারলাম না যে অতটুকু সময়ের মধ্যে অতখানি মাংস গেল কোথায়। বিশু এগিয়ে এসে চন্দনের পিঠে হাত রাখল। দেখ চন্দু, আমার বিশ্বাস অবিশ্বাসে কি এসে যায় বল? তুই ওসব নিয়ে আর বেশি মাথা ঘামাস না তো। ও তাই বল। তার মানে তুইও বিশ্বাস করিসনি আমার কথা, শুধু মুখ ফুটে বলতে পারছিস না, এই তো? না 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 রে, তা নয়। আমি যে কি করে বোঝাই তোকে এখন, মানে আসলে বিষয়টা ঠিক তেমন নয় রে চন্দু। তাহলে বিষয়টা ঠিক কেমন রে বিশু? কেন স্বীকার করছিস না আসল সত্যিটা? চন্দু, তুই কিন্তু তখন থেকে একটা জিনিস নিয়ে বড্ড বেশি কচলাচ্ছিস। আমরা কি এসব কথা আলোচনা করার জন্য এই মাঝরাতে ঘরের বাইরে বেরিয়ে এলাম? এই বাড়িটা ঠিক নয় বিশু। মানে? অমর এই বাড়িটা না কিনলেই ভালো করবে, জানিস? এই বাড়িটা ঠিক নয়। কি সব বলছিস তুই? তোর নির্ঘাত নেশা হয়ে গিয়েছে। চল তো, তুই শুয়ে পড়বি, চল। জানি রে, তুই ভাবছিস আমি আমার দোষ ঢাকার জন্য এসব কথাবার্তা বলছি, কিন্তু আমি যে কেন কথাগুলো বলছি তা একমাত্র আমিই জানি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন এসব কথা ছাড় তুই। রাত গভীর হয়েছে চন্দন, এভাবে বাইরে দাঁড়িয়ে থাকাটা ঠিক হচ্ছে না। চল যাচ্ছি। আমি একবার একটু বাথরুম থেকে ঘুরে আসছি। বেশ, আমি এখানে অপেক্ষা করছি, তুই ঘুরে আয়। সাবধানে যাস, কেমন? এই পিছল আছে একটু। চন্দনকে সতর্ক করে দিয়ে বিশু দাঁড়িয়ে রইল বারান্দায়। চন্দন নেমে গেল উঠোনে। উঠোন ধরে পিছনের দিকে গেলে সেই কুয়োপাড় আর বাথরুম। কিন্তু এই অন্ধকারের মধ্যে বাথরুমে এখন কে ঢুকবে? চন্দন ঠিক করল যে বাগানের ঝোপঝাড়ের মধ্যেই কাজ সারবে। আগের দিনে তো কোনো বাথরুমই থাকতো না। এই বাড়িতেও যে থাকবে তা চন্দন আশাও করেনি। নানান কথা ভাবতে ভাবতে চন্দন এসে গেল কুয়োপাড়ের কাছাকাছি। ঠিক এমন সময় একটা চাকুম চুকুম শব্দ কানে আসে তার, এবং সে থমকে দাঁড়ায়। মনে হচ্ছে কিছু একটা খাওয়ার আওয়াজ। কেউ যেন খুব তৃপ্তি সহকারে কিছু খাচ্ছে। একটু এগিয়ে দেখবে কি?
4 পা এগোতেই চন্দন যা দেখে তাতে আর একটু হলেই তার মাটিতে বসে পড়ার উপক্রম হয়। কেউ একজন ওর দিকে পিছন করে উপুর হয়ে কিছু একটা খাচ্ছে। না, এতটুকু দেখলে চন্দন এতটা ভয় পেত না, তবে ভয় পেল কারণ সে আরো কিছু দেখে ফেলল। মানুষটা নারী না পুরুষ তা এই অন্ধকারে বোঝা যাচ্ছে না, তবে এটা বোঝা যাচ্ছে যে মানুষটি সম্পূর্ণ বিবস্ত্র। তার শরীরে কণা মাত্র সুতো নেই, আর তার চেয়েও ভয়ঙ্কর হলো সে উবু হয়ে ঝুঁকে বসে পরিতৃপ্তি সহকারে যা খেয়ে চলেছে তা হলো স্রেফ কাঁচা মাংস। এই সামান্য দূরত্ব থেকেও চন্দন পরিষ্কার বুঝতে পারে এইগুলো ওদেরই আনা সেই মুরগির মাংস। সর্বনাশ, এ তো কোনো মানুষের কাজ নয়। চন্দনের সমস্ত অনুভূতি যেন অসাড় হয়ে গিয়েছে। আর কথায় আছে, কৌতূহল বুঝি ভয়কেও হার মানায়। হয়তো সেই কৌতূহলের দাস হয়ে আর এক পা এগিয়ে গেল। ঠিক এমন সময় সেই অদ্ভুত প্রাণীটা খাওয়া ছেড়ে আচমকা পিছনে ঘুরে সোজাসুজি ওর চোখের দিকে তাকালো। এই অন্ধকারেও স্পষ্ট বুঝতে পারল চন্দন প্রাণীটার চোখের দৃষ্টিটা কি ভয়ঙ্কর। দুটো চোখ মানুষের মতোই, তবে আকারে খানিকটা বড়। চোখের মণিজোড়া পুরোটাই দৃশ্যমান। একটা চিৎকার গলা বেয়ে ছিটকে বেরিয়ে আসতে গিয়েও থমকে যায়। সে সর্বশক্তি দিয়ে অমর আর বিশুর নাম ধরে চিৎকার করে এক দৌড়ে উঠোন পেরিয়ে ঢুকে পড়ে বাড়ির ভিতরে। এদিকে তার আচমকা চিৎকারে পিলে চমকে উঠল বিশু। সেও দৌড়ে বেরিয়ে গেল চন্দনের ডাক অনুসরণ করে, কিন্তু তার আগেই চন্দন এসে হাজির। বিশু তো প্রথমটা কিছুই বুঝতে পারছিল না। দিব্যি দালানে দাঁড়িয়ে একটা বিড়ি ধরিয়ে তাতে শুকটান দিচ্ছিল। উত্তেজিত স্বরে সে বারবার চন্দনকে জিজ্ঞাসা করতে থাকে একটাই কথা, কি হলো, কি হলো তোর চন্দন? তুই এমন করছিস কেন? কিরে এই চন্দন? এদিকে চেঁচামেচির শব্দে ঘুম ভেঙে ঘর থেকে বেরিয়ে আসে অমরও। একেই সে বদরাগী, তার উপর কাঁচা ঘুম ভেঙে যেতে সে গিয়েছে বেজায় ক্ষেপে। কি হয়েছে কি? রাত দুপুরে এখানে কি যাত্রা রিহার্সেল চলছে নাকি? বিশু তাড়াতাড়ি হাত তুলে থামালো ওকে। ওদিকে চন্দন তখনও মৃগী রোগীর মতন করছে। ওকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে বিশু বলল, কোনো কারণে খুব ভয় পেয়েছে ও, বুঝলি? বাথরুমের দিকে গিয়েছিল, ফিরে এসে থেকে এমন করে চলেছে। দেখ চন্দু, এই মাঝরাতে নাটক করিস না। এমনিতেই তুই দায়িত্বটা নিয়ে রাতের খাওয়াটা মাটি করেছিস। এবার কি ঘুমেরও 13টা বাজাতে চাস নাকি? তোর মতলবটা কি বলতো? এখন যা দেখছি, বিষের কথা শুনে তোকে এখানে আনাটাই ভুল হয়েছে আমার। কি হয়েছে খোলসা করে পুরোটা বল, চটপট বল। চন্দন কোনো ক্রমে সবটা সংক্ষেপে গুছিয়ে জানালেও ওরা কেউই বিশ্বাস করতে চায় না, বিশেষ করে অমর। সে তো সব শুনে চন্দনের উপর রীতিমতো হুল ফোটানো বাক্যবান বর্ষণে ব্যস্ত হয়ে পড়েছে। চন্দন তখন সামান্য হলেও স্বাভাবিক। বিশ্বাস যখন করছিস না তখন চল আমার সাথে, নিজেই গিয়ে দেখবি। অমর ভাই, এই বাড়ি তুই কিনিস না ভাই, ঠিক হবে না রে, বিশ্বাস কর, তোর ভালোর জন্যই বলছি। তুই ঠিক কি দেখেছিস বলতো? কিসব বলছিস? কোনো মানুষ কখনো কাঁচা মাংস খেতে পারে? কি দেখতে কি দেখেছিস? হয়তো ভয় পেয়ে ভুলভাল দেখেছিস। গেলেই দেখতে পাবি, চল তোরা আমার সাথে কুয়ো পাড়ে। ওরা 3 জন হ্যারিকেনটা নিয়ে কুয়ো পাড়ে চলে গেল। না, চন্দন মিথ্যে বলছে না। মাংসের কিছু হাড় যত্রতত্র ছড়িয়ে রয়েছে বাঁধানো চাতালে। কিরে, এবার বিশ্বাস হলো তো তোদের? কেউ যে মাংস খেয়েছে সেটা নিশ্চয়ই বুঝতে পারছিস। অমর চুপ করে গিয়েছে একেবারে। বিশু হ্যারিকেনের শিখাটা কমাতে কমাতে গলা খাঁকারি দিয়ে বলল, ও এই ব্যাপার, এটা ডাহা বিড়ালের কাণ্ড। অমর তখন ঠিক কথাই বলেছে। তুই হয়তো কোনো কারণে ভয় পেয়েছিলি,
তাই কি দেখতে কি দেখেছিস? তারপর একটু হেসে পরিবেশ হালকা করার জন্য লঘু স্বরে বলল, তবে অমর, এটা কিন্তু সহজেই প্রমাণ হয়ে গেল যে চন্দন মাংস কুয়োয় ফেলেনি, সবার অলক্ষ্যে বিড়ালি মাংস নিয়ে পালিয়েছিল। কিন্তু যাই বলুক না বিশু, চন্দন নিজে তো জানে সে কি দেখেছে। ভীষণ আতঙ্কে গুটিয়ে রয়েছে সে। বিশু তাকে ধরে জোর করে ঘরে নিয়ে গিয়ে দরজায় খিল দিয়ে দেয়। অমর অসম্ভব রকমের চুপচাপ। সে একটিও বাক্য খরচা না করে শুয়ে পড়ে। বাকি রাতটা এভাবেই কেটে যায়। পরদিন সকালে সূত্রপাতটাই হয় অমর আর চন্দনের মধ্যে ঝামেলা দিয়ে। চূড়ান্ত অশান্তি বাঁধে দুজনের মধ্যে। অমরের বাড়িটা পছন্দ হয়েছে, সে বাড়িটা কিনবে বলে একরকম মনস্থির করেই ফেলেছে। গতকাল রাতের ঘটনাটা এখন নিছকই দুঃস্বপ্ন। আর চন্দন, সে একটা মুহূর্ত এই বাড়িতে থাকতে চায় না। সে বরাবর অমরকে একটা কথাই বোঝানোর চেষ্টা করতে থাকে। ওমো প্লিজ, এই বাড়ি তুই কিনিস না ওমো। আচ্ছা, তুই নির্জন জায়গায় এইরকমই বড়সড় একটা বাগান বাড়ি গোছের বাড়ি চাস তো? অন্য অনেক জায়গায় পেয়ে যাবি, কিন্তু এই বাড়িটা কেনার কথা তুই মাথা থেকে বার করে দে ভাই। অমর পাত্তা না দিয়ে মুখ বেঁকিয়ে বলে, হ্যাঁ, বাড়ি যে আমি অন্য জায়গায় পেয়ে যাব তা তো ঠিকই বলেছিস, কিন্তু তার দামটা কে দেবে? তুই দিবি? এই বাড়িটা যতটা সস্তায় আমি পাচ্ছি ততটা সস্তায় আর কোথাও পাবো না, তা হয়তো পাবি না ঠিকই, কিন্তু কেন এতখানি সস্তায় এত বড় বাড়িটা ছাড়ছে বাড়ির মালিক, সেটা তুই একবারও ভেবে দেখেছিস কি? অত ভাবা দরকার নেই আমার চন্দু। তুই কেন অবান্তর কথা বলে জিনিসটা ঘেঁটে দেওয়ার চেষ্টা করছিস আমার মাথায় সত্যিই কিছু ঢুকছে না। বাড়িটা আমি কিনবো, কিনেই ছাড়বো, এটাই ফাইনাল। এটাই তোর শেষ কথা, তাই তো? হ্যাঁ, একদম, এটাই আমার শেষ কথা। কিন্তু আমি বেঁচে থাকতে তা হতে দেব না অমু, কিছুতেই হতে দেব না। চন্দন যেন রায় ঘোষণা করল। তারপর দুম দুম করে পা ফেলে চলে গেল ঘরের ভিতরে, যে ঘরে ওরা শুয়েছিল। এদিকে অমরের মতো বদমেজাজি ছেলেও চন্দনের এমন দৃঢ় আচরণে রীতিমতো স্তম্ভিত। সে হকচকিয়ে গিয়েছে। বিশু যে এমনিতেই শান্ত স্বভাবের তা তো আগেই বলেছি। সে চুপ করে দাঁড়িয়ে। অমর কিছু একটা বলতে যাচ্ছিল বিশুকে, ঠিক তখনই তিনজনের সমস্ত ব্যাগপত্র নিয়ে ঘর ছেড়ে বারান্দায় বেরিয়ে আসে চন্দন। আমার সাথে তোরা এক্ষুনি এই মুহূর্তে বেরোবি এই বাড়ি ছেড়ে। আমরা এখন সোজা বাস ডিপোয় গিয়ে বাড়ি ফেরার বাস ধরব। আয়, চলে আয়। বলতে গেলে চন্দন জোর জবরদস্তি করে সবাইকে নিয়ে বেরিয়ে পড়ে। তার স্বরে আজ এমন কিছু একটা ছিল যাতে অমর আর বিশু সুবোধ বালকের মতো সুরসুর করে তার পিছু হাঁটতে আরম্ভ করে। ওদিকে চন্দন গজগজ করেই চলেছে। তার বক্তব্য, ওই বাড়িতে ভয়ঙ্কর ভূত প্রেতেদের বাস। বাড়ির মালিক সেই জন্যই জলের দরে বাড়িটা ছেড়ে দিচ্ছেন। মালিককে সাপসাপান্ত করতে করতে লম্বা লম্বা পা ফেলে বাস ডিপোর দিকে অগ্রসর হতে থাকে চন্দন, তার পিছনে বাকি দুজন। কিন্তু গেলে হবে কি? ডিপোয়ে এসে তারা যা শুনল, বিশেষ করে চন্দনের পায়ের তলার মাটি সরে গেল। একটাও বাস নেই। শুধু বাস কেন, কোনো লোকজনও দেখা যাচ্ছে না আশেপাশে। ওরা তিনজন এদিক ওদিক দেখতে লাগলো যদি কাউকে পাওয়া যায়। হঠাৎ একজন লোককে সাইকেল নিয়ে আসতে দেখে বিশু দৌড়ে গিয়ে তাকে পাকড়াও করে। দাদা, মানে বলছিলাম কি, কলকাতায় ফেরার বাস কখন ছাড়বে বলতে পারেন দাদা? দাদারা বুঝি এই গায়ে নতুন? আজ তো বাস ধর্মঘট, আজ কোনো বাস চলবে গলাই। এই বলেই সে সাইকেল নিয়ে পাই পাই করে বেরিয়ে অদৃশ্য হয়ে যায়। ওদের মাথায় বাজ। তাহলে একমাত্র ভরসা ট্রেন। কিন্তু স্টেশন অবধি যেতে গেলে সেই বাসেই উঠতে হবে।
আর হেঁটে স্টেশন যেতে গেলে খুব কম করে হলেও 3 ঘন্টা পার হয়ে যাবে। তাছাড়া অতটা হাঁটা সম্ভব নয়। এদিকে আকাশ আজ ঘোরতর কৃষ্ণবর্ণ, ঝেঁপে নামবে যে কোনো মুহূর্তে। কি করা যায় সেটাই ভাবছে ওরা। ঠিক এমন সময় জোর হাওয়া বইল, সাথে সাথে বড় বড় ফোঁটায় বৃষ্টি, এবং এতটুকু আগাম প্রস্তুতি না দিয়েই সেই বৃষ্টি পরিণত হল প্রচণ্ড বৃষ্টিতে। 5টা মিনিট যেতে না যেতেই সেই মুষলধারে বৃষ্টির ফলস্বরূপ চোখের নিমেষে রাস্তায় গোড়ালি ডোবা জল দাঁড়িয়ে গিয়েছে। বৃষ্টির বেগও যেন আরও বেড়ে গিয়েছে। 3 জনে মিলে তখন ওই বৃষ্টির হাত থেকে বাঁচতে অগত্যা পালিয়ে আসতে বাধ্য হল সেই বাড়িতেই। সমস্ত ব্যাগপত্র রেখে মাথায় হাত দিয়ে বসে পড়েছে চন্দন। দুপুরের জন্যে কিছু একটা তো রান্না করতে হবে, নইলে খাবে কি? ঘরে তো মাছ, মাংস, ডিম, সবজি কিছুই নেই। মশলাপাতি সবই আছে, যদিও চালও আছে। অমর বলল, এই বৃষ্টির কোনো ভরসা নেই। আদেও আজ থামবে বলে তো মনে হচ্ছে না। আলু এনেছিলাম কাল মাংসের জন্য, রাতে আলুর দম বানিয়ে নেওয়া যাবে। এখন আপাতত হরি মটর ছাড়া কোনো গতি নেই। অমরের আশঙ্কা সত্যি করে সন্ধে পর্যন্ত চলল ভয়ানক বৃষ্টি। তারপর একটু ধরে এলো, কিন্তু পুরোপুরি থামল না। এতক্ষণ 3 জনই ঘরের মধ্যে গুটিসুটি মেরে বসে থাকে। বৃষ্টি একটু ধরতে তবে ওরা রান্না বসাতে বাইরে এলো। মুখে কুলুপ এঁটে আলুর দমের মশলা কষাচ্ছে বিশু। তরি তরকারি সব কেটে গুছিয়ে রেখেছে অমর। সেদ্ধ আলুর খোসা ছাড়াচ্ছে চন্দন। 3 জনের কারোর মুখেই কোনো কথা নেই। অমর খানিকক্ষণ বসে থেকে উঠে পড়ল। পায়ে পায়ে ঢুকেছে ঘরে। ঘরে যেতে অমরের চক্ষু চড়ক গাছ। তাদের যাবতীয় সমস্ত ব্যাগপত্র, জলের বোতল সব তছনছ হয়ে ছড়িয়ে রয়েছে গোটা ঘর জুড়ে। প্রত্যেকটা ব্যাগের চেন খোলা। কেউ যেন সমস্ত ঘেঁটে ঘুঁটে কিছু খুঁজেছে। খানিকক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকার পর আচমকা অমর পাগলের মতো ঝাঁপিয়ে পড়ল তার নিজের কালো রঙের চামড়ার ব্যাগটার উপর। তন্ন তন্ন করে ব্যাগের প্রতিটা খাঁজ, সমস্ত চেন আতিপাতি করে খুঁজতে আরম্ভ করল। কিন্তু কিছু একটা খুঁজে না পেয়ে 2 হাত দিয়ে নিজের মাথা চেপে ধরে মেঝেতে বসে পড়ে সে। ওদিকে অমরের আচমকা অমন ব্যবহারে চমকে গিয়েছে বিশু আর চন্দন। আমু, এই আমু, কি হলো রে তোর? এমন করছিস কেন? কি হয়েছে? তুইও কি কিছু দেখে ভয় পেলি নাকি? কি রে, কি হয়েছে সেটা তো বলবি। বিশুর একটি প্রশ্নেরও উত্তর দেয় না সে। বিস্ফারিত নেত্রে আকুল হয়ে শুধু একটা কথাই বলতে থাকে, খোঁজ খোঁজ তোরা আমার সাথে, দয়া করে খোঁজ। খুঁজবো? কি খুঁজবো? তবুও অমর কাউকে কিছু বলে না সে কি খুঁজছে। তারপর একটা সময় রীতিমতো আদেশের সুরে বাকি 2 জনকে বলে, খোঁজ বলছি, শিগগির খোঁজ। কথা কানে যাচ্ছে না তোদের? খুঁজতে বলছি তো। অমর গোটা বাড়ি খুঁজে দেখার জন্য পাগল করে দেয় বন্ধুদের। তবুও বলতে চায় না যে সে ঠিক কি খুঁজছে। বিশু আর চন্দন হতবুদ্ধির মতো দাঁড়িয়ে রইল খানিকক্ষণ। তারপর কিছুটা অমরকে সান্ত্বনা দেওয়ার জন্যই তারাও গোটা বাড়ি খুঁজতে আরম্ভ করল, যদিও তারা নিজেরাও জানে না কি খুঁজছে। বিশু খুঁজছিল 1 তলার পুরোটা, আর চন্দন চলে গেল 2 তলায়। হঠাৎ শরীরের ভারসাম্য হারিয়ে বিশু আর একটু হলেই আছাড় খেত, কিন্তু সৌভাগ্যবশত দরজার কড়াটা ধরে ফেলে নিজেকে পতনের হাত থেকে রক্ষা করল সে। কিন্তু তার পাশাপাশি এটাও পরিষ্কার বুঝতে পারল যে কেউ যেন সজোরে তাকে এক ধাক্কা মেরেছে। তার চারিদিকে কেউ কোথাও নেই। বিশু স্পষ্ট বুঝল তারা 3 জন ছাড়াও এই বাড়িতে চতুর্থ কেউ আছে। চন্দন ভুল বলেনি, কিন্তু সে গেলটা কোথায়?
কিভাবেই বা এই সামান্য সময়ের মধ্যে লুকোলো। সে কতখানি বিপজ্জনক তাও বোঝা যাচ্ছে না। ঠিক এমন সময় দোতলা থেকে চন্দনের আর্তনাতে চমকে উঠল সে। ঘর থেকে অমর দৌড়ে বেরিয়ে এসেছে। ভীত স্বরে অমর বলল, চন্দু চেঁচালো কেন এমন? চল তো দেখি। দুই বন্ধু তীরের বেগে সিঁড়ি ভাঙতে থাকে, কিন্তু দোতলায় পৌঁছে তারা যা দেখল তাতে তাদের দুই জোড়া পা মাটিতে গেঁথে গেল। চন্দন চিত হয়ে পড়ে আছে ছাদের সিঁড়ির ঠিক মুখে, দুই চোখ খোলা, সিলিংয়ের দিকে স্থির। বিশু মরিয়া হয়ে ছুটে গিয়েছে চন্দনের কাছে। অমর কিন্তু তখনও একই জায়গায় দাঁড়িয়ে। বিশু চন্দনের পাশে বসে পড়ে তাকে খুব করে ডাকতে থাকে। তারপর প্রায় মিনিট তিনেক পরে ডুকরে কেঁদে বলে ওঠে, অমরে, চন্দনা নেই। অমরের যেন বাকশক্তি হারিয়ে গিয়েছে। চুপ করে দাঁড়িয়ে থাকে সে। ওদিকে চন্দনের মৃতদেহ আবিষ্কার করার পর পুরোপুরি ভেঙে পড়েছে বিশু। অমরকে অমন চুপ করে থাকতে দেখে চিৎকার করে উঠল সে। অমর, কি রে, কি করবো এবার আমরা? চন্দুর বাড়িতে কি জবাব দেব? আমি কি করলাম রে অমু, আমি কি করলাম? আমি তো তোকে বলেছিলাম চন্দুকে সাথে আনার কথা, কিন্তু এমনটা কি করে হলো রে? অমর কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক তখনই একতলে একটা শব্দ শুনে চমকে উঠল দুজনে। রান্নার জন্য সাথে করে একটা স্টোভ আনা হয়েছিল। সেই স্টোভটার স্পোকার পিন ধরে কেউ যেন টানছে, অর্থাৎ স্টোভটা জ্বালানোর চেষ্টা করছে। বিশু লাফিয়ে উঠে অমরের হাত ধরে টেনে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। পাগলের মতন একাই বলে চলেছে এখন সে। আমরা কোথায় এসে পড়লাম রে অমু? কেন এমন হলো আমাদের সাথে? কোথায় এসে পড়লাম আমরা? নিচে আবার কে এসে স্টোভ জ্বালছে? কি সব হয়ে চলেছে আমাদের সাথে? চন্দুর বাড়িতে এবার কি জবাব? বিশুর কথা আটকে গেল। ওরা ততক্ষণে একতলার বারান্দায় পৌঁছে গিয়েছিল। জ্বলন্ত স্টোভের উপর মাথাটা সামনের দিকে ঝুঁকিয়ে বসে আছে এক নারী মূর্তি। সম্পূর্ণ বিবস্ত্রা সে। শরীরটা দেখে মনে হচ্ছে পুরো ঝলসে গিয়েছে, তবু সে বসে আছে আগুনের উপর। আর অদ্ভুত ব্যাপার, সেই পিশাচিনী বিশুর দিকে কোনো খেয়াল নেই। সে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে অমরের দিকে। কি সাংঘাতিক হিংস্রতা তার দুটি চোখে। অমর এক পা করে পিছুতে যাচ্ছিল। তার আগে পিশাচিনী নিজের একটা হাত বাড়িয়ে দিয়েছে অমরের দিকে। এবার তার খনা খনা স্বর ভেসে এলো। গয়না পরবি ভেবেছিলি? আমার গয়না? আমার কঙ্কন পরবি ভেবেছিলি তুই? পারবি না। বিশু প্রাণপণ টান দেয় অমরের হাত ধরে, টেনে নিয়ে যেতে চায় বাড়ির বাইরে। দুই বন্ধু পড়িমড়ি করে দৌড়ে বাইরে গিয়ে নিজেদের প্রাণ বাঁচায়। তারপর বাকি রাতটা ঝড় জলের মাঝে একটা গুমটির সামনে বসে কাটিয়ে দেয় তারা। সেদিন তবে তুই ওই কঙ্কনটাই খুঁজতে বলেছিলি, কি তাই তো? আমি লোভ সামলাতে পারিনি রে। বিশ্বাস কর, অমন অপূর্ব একটা জিনিস। সিঁড়ির বাঁদিকের ঘর থেকে গদি আনতে গিয়ে খুঁজে পাই সোনার ওপর দামি পাথর বসানো কঙ্কন, আর সেটাই আমি নিজের কাছে রেখে দিয়েছিলাম। সেদিন ব্যাগপত্রের অবস্থা দেখি কেমন একটা আশঙ্কা হলো। খুঁজতে গিয়ে দেখি সত্যি ওটা নেই। প্রথমে ভেবেছিলাম ওটা চোরের কাজ, কিন্তু আমি তো নিজেই চোর, তাই না বল? আমি তো চুরিই করেছিলাম ওটা। করেছিলি বটে, তবে যার জিনিস সে নিজেই আবার তা নিয়ে নিয়েছে। বাড়ি ফিরে তারা সবার আগে দেখা করে বাড়ির মালিকের সাথে এবং জানতে পারে ওই বাড়ির নির্মম ইতিহাস। 1856 সাল বিকেলবেলা রত্নঘাট জমিদার বাড়ি। বাড়ির অন্দরমহলে উঠোনের শায়িত আগুনে পুড়ে গলিত বিকৃত এক দেহ। না, ঠিক দেহটি গলিত নয়,
মুখখানা ঝলসানো, পুরো মুখ এবং চুল পুড়ে খসে গিয়ে সে এক বিভৎস দৃশ্য সৃষ্টি করেছে। যারা তাকাচ্ছে তারাই ভয় ও ঘৃণায় মুখ ঘুরিয়ে নিচ্ছে। তখনও পোড়া ঘা থেকে কালচে রস গড়াচ্ছে। দালানে থামের গায়ে হেলান দিয়ে বসে গগনভেদী কান্নায় আছাড়ি পিছাড়ি খাচ্ছেন তারা সুন্দরী। সম্পর্কে তিনি কেশবতীর শাশুড়ি মা। তার একমাত্র পুত্র কনক নারায়ণের স্ত্রী কেশবতীর অপমৃত্যু ঘটেছে আগুনে পুড়ে। আগের রাত্রেই ঘটেছে এই সাংঘাতিক এবং মর্মান্তিক দুর্ঘটনা। রাত বলতে তখন বেশ গভীর, ঘড়িতে বাজছিল প্রায় 12টা থেকে 12:30। কনক নারায়ণ তখনও নিজের ঘরে আসেনি। রাত 10টা থেকে 10:30টার মধ্যে সরু চালের ভাত, মুগের ডাল, আলু ভাজা, দই বেগুন, মাছের কালিয়া এবং শেষ পাতে চাটনি ও রাজভোগ দিয়ে জমিয়ে রাত্রের আহার শেষ করে একতলার বৈঠকখানায় নায়েব মশাইয়ের সাথে বিশেষ জরুরি আলোচনায় সে এখন ব্যস্ত। আর ঠিক তখনই তারাসুন্দরী দেবী সেদিনের মতন কাপড় বদলে আহ্নিকটি সেরে প্রায় ঘণ্টা দেড়েক আগে শয্যা গ্রহণ করেছে। কিন্তু হলে কি হবে, বয়স বাড়লে ঘুম কমে যায় ঠিকই, কিন্তু তার রসনা বাসনা নিদ্রা সবই তাকে ছেড়ে বিদায় নিয়েছে। নিজের ছেলে বৌমার কথাই ভাবছিলেন তিনি। ভাবতে ভাবতে চোখ দুটো একটু জড়িয়ে এসেছিল। ঠিক এমন সময় এক চিৎকারে তার ঘুমে দফারফা হয়ে গেল। ঘুম চোখে ধরফড়িয়ে উঠে পালঙ্ক থেকে নেমে হাতড়ে হাতড়ে ঘরের ছিটকিনি খুলে দৌড়ে বারান্দায় বেরোলেন তিনি। নিচ থেকে কনক ও নায়েব মশাই ছুটে এলেন। হাঁপাতে হাঁপাতে সিঁড়ি ভাঙতে লাগলো বাড়ির খাস পরিচালক। উঠোনের মাঝখানে বেটে পাঁচিলওয়ালা কুয়োর পাড়ে রাতের কাঁড়ি বাসন নিয়ে মাজতে বসেছিল রাঁধুনি খেন্তিমণি। সে দোতলার বারান্দার দিকে একবার তাকিয়েই ছাইমাখা হাত থেকে বাসন ফেলে সেখানেই চিত হয়ে শুয়ে গো গো করতে লাগল। কেশবতীর জ্বলন্ত শরীরটা পাগলের মতো বারান্দায় দৌড়দৌড়ি করছে, কিন্তু কোথাও কোনো জলের উৎস না পেয়ে শরীরটা নেমে আসতে লাগলো সিঁড়ি বেয়ে। অন্যদিকে ততক্ষণে সকলে দোতলায় পৌঁছে গিয়েছে। তারাও জল খুঁজছে যত্রতত্র, কিন্তু একমাত্র গঙ্গা জলের খান কত ঘটি ছাড়া দোতলায় তারা জল পাবে কোথায়? কারুর মাথা তখন কাজ করছে না। কেশবতী তার শরীরে অসহ্য জ্বালা জুড়োতে ঝাঁপ দিয়েছে কুয়োয়, কিন্তু তাতেই বা সে বাঁচবে কেমন করে? আগুন যদিও বা নেভে, কিন্তু কেশবতী তো আর ওই গভীর জল থেকে বেঁচে উঠতে পারবে না। তখন জল খোঁজা ছেড়ে সবাই দড়ি খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল। শুধুমাত্র তারাসুন্দরী প্রথম থেকেই কম্পিত শরীরে সিটিয়ে দাঁড়িয়ে রইলেন দরজার কড়া ধরে। ওদিকে রাঁধুনি খেন্তিমণি সম্বিত ফিরে পেয়ে কোনো দিক না তাকিয়ে জল তোলার বালতিটা দড়ি শুদ্ধ নামিয়ে দিল কুয়োর ভিতর। তারপরে ঝুঁকে পড়ে চিৎকার করতে লাগলো, বৌরানী, ওই বালতি ধরে উপরে উঠে এসো শিগগির। কেশবতী বালতি ধরেছিল ঠিকই, কিন্তু উঠে আর আসতে পারেনি। আগুন তখন নিভে গিয়েছে, তবে দগ্ধ শরীরে আর সেই জোর ছিল না। অবশেষে পরিচারক মাধাই একাই কুয়োয় ঝাঁপিয়ে কোনো মতে বালতির সাথে কেশবতীর পরনের আতপোড়া কাপড় কোষে গিঁট বেঁধে ফেলল। তারপর কোনো ক্রমে বাকিরা সকলে বাইরে থেকে টেনে ভিতর থেকে মাধাই অতি কষ্টে বৌরানীর দেহ ঠেলে ঠুলে কুয়োর গর্ত থেকে উদ্ধার করতে সক্ষম হল। তখন কেশবতীর অন্তিম শ্বাস ত্যাগ করতে আর কয়েক সেকেন্ড বাকি। অবশেষে স্বামী কনকের চোখের সামনে একেবারে স্থির হয়ে গেল কেশবতী। অতীব সাধের তার চুলগুলো পুড়ে একেবারে বিভৎস হয়ে গেছিল সেদিন। আরও একটা সাধের জিনিস ছিল কেশবতীর, তা হল তার হাতের একটা বহুমূল্য কঙ্কন। আগুন লাগলেও তা প্রথমে লেগেছিল কেশবতীর বুকে ও পেটে। সেই আগুন পল্লবিত হয়ে কঙ্কন অবধি যাওয়ার আগেই কেশবতী ঝাঁপ দেয় কুয়োয়। এরপর থেকেই
ওই জমিদার বাড়িতে ঘটতে থাকে একের পর এক নানা অবিশ্বাস্য ঘটনা। কেশবতী নিজে যেমন শান্তি পায়নি, তেমন শান্তিতে থাকতেও দেয়নি কাউকে। এই ঘটনার কিছুদিনের মধ্যেই তারা সুন্দরী দেবী সম্পূর্ণ উন্মাদ হয়ে যান। একদিন উদ্ভ্রান্তের মতো আপন মনে চলতে চলতে ওই কুয়োয় পড়ে মারা যান তিনি। কনকও বাঁচেনি বেশি দিন। পরবর্তী উত্তরাধিকারীরা কুলপুরোহিতকে ডেকে একটি পুজোর ব্যবস্থা করেন। তখনই তার সাধনার মধ্যেই তিনি জানতে পারেন ওই কঙ্কন দুটির মোহ আজও কাটিয়ে উঠতে পারেনি কেশবতী। এরপর বহু হোমযজ্ঞ কাঠখড় পুড়িয়ে দোতলার সিঁড়ির বাঁ দিকের ঘরটিতে বন্ধ করে রাখা হয় কেশবতীর কঙ্কন দুটিকে। তবুও ওই বাড়ির আর কেউই ওই বাড়িতে টিকতে পারে না। ওই অভিশপ্ত বাড়ি থেকে বাঁচতেই বাড়ি বিক্রির চেষ্টায় রয়েছেন বাড়ির বর্তমান মালিক। তার কথা অনুযায়ী কাজ করলে কোনো বিপদই ঘটত না। বাড়ির মালিক বারবার বলে দিয়েছিলেন গদি রয়েছে সিঁড়ির ডান দিকের ঘরে, সেখানে তালা ছিল না। কিন্তু মদ্যপ অবস্থায় বাঁদিকে তালা ভেঙে গদি আনতে গিয়ে অমর মুক্ত করে দিয়েছিল ওই ভয়ঙ্কর সত্তাকে। এরপর যথারীতি পুলিশ গিয়ে উদ্ধার করে আনে চন্দনের দেহ ও তাদের জিনিসপত্র। আজকের গল্প এখানেই শেষ। বিশুদাদুর গল্প শুনতে সবাই বিভোর হয়ে গিয়েছিল। তিনি এবার বললেন, সেই ভ্রমণের ফলস্বরূপ তোদের এই বিশু দাদু চিরতরে হারিয়েছিল তার দুই প্রিয় বন্ধুকে। ওই ঘটনার পর অমর দীর্ঘদিন অসুস্থ ছিল। তারপর খুব কম বয়সেই তার জীবন বাসন ঘটে। যাকগে, আজ আয় তোরা, আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হওয়া হবে, কেমন? আমাদের আজকের গল্পের প্রশ্ন হল, অমর কি চুরি করেছিল? শুনছিলেন আমাদের আজকের নিবেদন বিশুদাদু সিরিজের প্রথম গল্প কুয়োতলার কোন মোচন। গল্পকার উপাসনা রায় চট্টোপাধ্যায়। গল্প পাঠে আমি সায়ন। অমর দীপ্তদীপ, চন্দন তনয়, বিশুদাদু রূপঙ্কর, খেন্তিমণি তৃষা, অন্যান্য চরিত্রে তৃষা ও দীপঙ্কর। পর্ব পরিচালনা এবং গল্পের সূত্রধার আমি সায়ন। সমগ্র গল্পের আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে সূর্য, পোস্টার ডিজাইনে মুরালি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই গল্প লেখিকা শ্রীমতী উপাসনা রায় চট্টোপাধ্যায়কে আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের গল্প নিয়মিত শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার একটি নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি আমরা। ততক্ষণের জন্য বি সেফ, স্টে কানেক্টেড।